আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো ওয়েলকাম টু ইভিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 3। আমাদের গত 2 পর্ব দেখেছি, আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা কমেন্টে সেটা বলেছেন এবং আপনারা আপনাদের ঘটনাও পাঠিয়েছেন। তো আজকে নিয়ে আসলাম এপিসোড 3 আপনাদের জন্য। আই হোপ আজকের এপিসোডটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো যারা যারা এমন ঘটনা পছন্দ করেন এবং ঘটনা শেয়ার করতে চান, তারা আমাদের ইমেলে আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেলটি হচ্ছে evfbhai@gmail.com, যেটা ডিসক্রিপশনে দেওয়া আছে, এবং সেখানে চেষ্টা করবেন ঘটনাটা গুছিয়ে লেখার জন্য এবং আপনাদের ডিটেলস দেওয়ার জন্য। তো বাড়তি কথা না বাড়িয়ে আমাদের আজকের পর্বের প্রথম ঘটনায় চলে যাওয়া যাক। জীবনে ঘটা একটি অদ্ভুত ঘটনা আজ আপনাদেরকে বলবো। আরেকটি কথা বলে রাখি, আমার বড় আপু কিন্তু এই ঘটনার প্রভাবে মারা গিয়েছে। আমার আপু ছিল খুবই চঞ্চল। আমাদের এলাকার সবচেয়ে সুন্দরী ছিল আমার আপু। তার জন্য অনেক ছেলে পাগল ছিল। আমার আপু পায়ে নুপুর ছিল। নুপুরগুলা কিনে দিয়েছিল আমার বাবা। আপু তার অনেক বান্ধবীর সাথে যেখানে সেখানে ঘুরে বেড়াতো। সন্ধ্যা দেখতো না, দুপুর দেখতো না, সকাল দেখতো না, যখন ইচ্ছা তখনই ঘুরে বেড়াইতো। কোনো সময় তার বান্ধবীর সাথে, আর কোনো সময় সে একাই ঘুরে বেড়াতো। এমনই এক দুপুরে এক কবরস্থানের পাশ দিয়ে আমার আপু যাচ্ছিল। কবরস্থানের এক পাশে ছিল একটা খাল। সেই খালের নামে অনেক গুজব ছিল। রাত্রিবেলায় যে ওই খালের পাশ দিয়ে যেত, তারই নাকি কোনো না কোনো একটা বিপদ হতো। আমার আপুর জীবনের সবচেয়ে বড় একটি ভুল ছিল দুপুরবেলা ওই খালের পাশ দিয়ে যাওয়া। আমার আপু সচরাচর 1 ঘন্টা ঘুরতো, তার বেশি ঘুরতো না। কিন্তু ওই দিন আমার আপু আর ঘরে আসে নাই। 4 ঘন্টা হয়ে গিয়েছে, এখনো আপু আসে নাই। আমরা সবাই আপুর জন্য টেনশন করতেছিলাম। তখন আপুর বান্ধবীর মা আরও নানা ধরনের লোকজন আপুকে নিয়ে বাসায় আসে, আর তারা বলে আপুকে তারা কবরস্থানের পাশে অজ্ঞান অবস্থায় পেয়েছিল। তারপর আমাদের দিনগুলো ভালোই কাটছিল। সামনে আমার বার্ষিক পরীক্ষা ছিল, তাই আমি আমাদের বাড়ির উপর একটা কাকির কাছে প্রাইভেট পড়তাম। আমি প্রতিদিনের মতো আজকেও প্রাইভেট পড়তে গিয়েছিলাম। আমি যাওয়ার কিছুক্ষণ পরে প্রাইভেট থেকে ফিরে আসলাম। আমি বললাম, কাকি আজকে প্রাইভেট পড়বো না? মা আজকে পিঠা বানাচ্ছিল। অনেকগুলা পিঠা বানানোর পর আমাকে আর আমার আপুকে পিঠা দিয়ে আমাদের বড় কাকিদের বাসায় দিয়ে আসতে বলেন। কিন্তু বড় কাকিদের সাথে আমাদের আজ প্রায় 7 বছর কোনো কথা হয় না। কিন্তু আম্মু আমাদের দিয়েছে বড় কাকিদের বাসায় পিঠা দিয়ে আসতে। বড় কাকাদের বাসায় যেতে 3টা রাস্তা। একটা হচ্ছে ওই খাল আর ওই যে কবরস্থানের পাশ দিয়ে, আরেকটা হচ্ছে আমার প্রাইভেটের বাসার পিছনের একটা রাস্তা দিয়ে, আরেকটা রাস্তা হচ্ছে যেখানে মানুষ দিনের বেলা যেতেই ভয় পায়, আর রাতের বেলা তো দূরের কথা। তো আমি আর আমার আপু ঠিক করলাম আমরা প্রাইভেটের সেই রাস্তা ধরে যাব। তো আমরা যথারীতি যেতে লাগলাম। যখনই আমি আর আমার আপু প্রাইভেটের বাসার সামনে দিয়ে আসলাম, তখন আপু প্রাইভেটের সেই ঘরের ভিতর ঢুকলো যেখানে আমি পড়তাম। আমি বাইরে দাঁড়িয়ে থাকলাম। আপু গিয়ে দেখে আমি ওখানে ঠিকঠাক মতোই প্রাইভেট পড়তেছি। কিন্তু আপুর সাথে ওটা কে ছিল? আপু সেটা দেখতে বাইরে তাকায়, দেখে আর কেউ নাই। আপু ওখানে সাথে সাথে অজ্ঞান হয়ে যায়। পরের দিন সকালে আপুকে সবাই নিয়ে বাসায় যায়। বাসায় গিয়ে দেখে বাসায় একেবারেই খালি, কেউ বাসায় নেই। তখন আমি বললাম, মা তো আমাদের নানা বাড়ি গিয়েছে। তখন আপু বলল, না, আমাদের এখানেই ছিল, আমাকে কালকে পিঠা বানিয়ে দিয়েছে, আমাদের বড় কাকিদের বাসায় দিয়ে আসতে বলল। তখন আমি বললাম, বড় কাকিদের সাথে তো আমাদের আজ প্রায় 7 বছর কোনো কথাই হয় না, পারিবারিক ঝামেলার কারণে। তখন আপু বলল, আমিও তো এটা জানি, আমি তো মাকেও বললাম। মা বলল, কিছুই হবে না, তুই নিয়ে দিয়ে আস। তার কিছুক্ষণ পরে মা বাসায় চলে আসে নানুদের বাসা থেকে। বাসার সামনে এত লোক দেখে মা বলল, এখানে কি হয়েছে? তখন মাকে ওই প্রাইভেটের টিচার সবকিছু খুলে বলে। তখন মা একজন হুজুরকে আমাদের বাসায় নিয়ে আসে। ওই হুজুর বলল, এখন অনেক দেরি হয়ে গেছে, আপু ওই ভরদুপুর বেলা অসময় ওই জিনদের বিরক্ত করায় বড় ধরনের একটা জিন আপুর সাথে ভর করেছে। এই জিন তাড়ানোর একটাই উপায় আছে, আপুকে মেরে ফেলা। আপুকে আমরা না মারলেও আপুকে ওই জিনটা কিছুদিন পর এমনিতেও মেরে ফেলবে। আর ওই হুজুর বলল আপুকে ওই খালের পাড়ে কবর দিতে। আপুকে আমরা কেউ কিছু বলিনি, কিন্তু আপু তারপরও জেনে গেছে যে আপু আর কিছুদিন পরে মারা যাবে। সবারই মন খারাপ। আমাদের বাড়িতে প্রতিদিনই কোনো না কোনো মেহমান আসে। নানা, দাদি, ফুফু, খালা, কেউ না কেউ আসতেই থাকেন। সবাই এসে আপুকে দোয়া দিয়ে যায়। যথারীতি কিছুদিন পর আপু মারা যায়। আপুকে কবর দেওয়ার জন্য সবাই ঠিক করে ওই খালের পাড়ে কবর দিবে। কিন্তু
আম্মুর জোরাজুরিতে ওই খালের পাড়ে আর কবর দেওয়া হয় না। আমাদের বাড়ির পাশে ফাঁকা জায়গা ছিল, আপুকে কবর দেওয়া হয় ওই জায়গাতে। প্রথম কয়েকদিন ভালোই কাটছিল, কিন্তু তারপর থেকে রাত্রি হলেই আপুর আওয়াজ শুনতে পাই, আপু আমাদের ডাকছে, আপু বলছে আমাকে ওই খালের পাড়ে কবর দিয়ে আয়। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ঘটে আমাদের সাথে। তখন ওই হুজুরকে আবার নিয়ে আসে আম্মু। তখন ওই হুজুর এসে আমাদের সাথে অনেক রাগ হয়। তিনি বলেন, তোমাদের বললাম না তোমার আপুকে ওই খালের পাড়ে কবর দিতে, তোমরা এইখানে কবর দিয়েছো কেন? তারপর আপুকে কবর থেকে উঠিয়ে ওই খালের পাড়ে আবার কবর দেওয়া হয়। তো ঘটনাটি এই পর্যন্তই ছিল। ঘটনাটি খুবই কষ্টদায়ক। আসলে একটা মানুষ মারা যাবে, সে যখন এটা জানতে পারে যে সে আর কিছুদিন পর মারা যাবে, তখন আসলে কেমন লাগে। আমি রীতিমতো ঘটনাটা পড়ে আসলে আমার নিজের কাছেই খুব খারাপ লাগছে পার্সোনালি। কত কিছুই না দুনিয়াতে ঘটে। তো প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। আমি মাধুর্য ইসলাম। এই ঘটনাটি আমার ছোটবেলায় ঘটেছিল। আমার বয়স যখন 3 বছর, তখন আমার একটা বান্ধবী ছিল, তাকে আমি লাইলা খালা বলে ডাকতাম। আমার আম্মু আলু ভর্তা করার জন্য শুকনো মরিচ ভেজে রাখতো। আমি মাঝে মাঝে সেই শুকনো মরিচ খেতাম, কিন্তু কোনো ঝাল লাগতো না। আমি রাতের বেলায় বেশিরভাগ সময় বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে থাকতাম, আর মাঝে মাঝে বলতাম, লাইলা খালা আমাকে নিয়ে যাবে, লাইলা খালা আমাকে নিয়ে যাবে। বাসার সবাই তখন আমাকে বলতো, কোথায় লাইলা খালা? তখন আমি হাত দিয়ে দেখাতাম, ওই যে লাইলা খালা। আমি লাইলা খালাকে দেখতাম, কিন্তু কেউ তাকে দেখতো না আমি বাদে। তখন আমাকে ঘুম পাড়িয়ে দিত। প্রায় রাতেই আমি ঘুমের ঘরে চিৎকার করে বলতাম, লাইলা খালা আমার জামা নিয়ে গেল। আরও অনেক কিছুই বলতাম। আমার নানা আমাকে নিয়ে গেছিল বিভিন্ন হুজুর ও কবিরাজের কাছে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তারপর আমার নানার গ্রামের পাশের গ্রামে একজন বয়স্ক হুজুরকে আমার সকল ঘটনা বলার পর তিনি আমার নানার বাড়িতে আসেন। তারপর আমার ডান হাতের কনিষ্ঠ আঙ্গুল ধরে বিভিন্ন দোয়া দুরুদ পড়ে সরিষার তেল এবং পানিতে ফু দেয়। একটু পরে আমি ঘুমিয়ে পড়ি। তখন হুজুর বলেন, আলহামদুলিল্লাহ কাজ হয়েছে, আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপর হুজুর বলে, লায়লা খালা ছিল দুষ্ট একটি জিন, তাকে বারণ করে দিয়েছে, সে আর আসবে না। আলহামদুলিল্লাহ তারপর আর কখনো সেই লায়লা খালাকে দেখিনি। এখন আমার বয়স 12 বছর, আর 1 মাস পর আমার বয়স হবে 13 বছর। ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জীবনের এই ঘটনা বা একটা পার্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। এমন অনেক সময় হয় যে অনেক বদ জিন বা দুষ্ট জিন এমন করে, এজন্য আমাদেরকে কিছু কিছু সময় সতর্ক থাকা উচিত, নিজের শরীরকে বন্ধ করে রাখা উচিত। তো ঘটনাটি ভালো ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাধুর্য ইসলাম। এবং যারা এরকম ঘটনা পাঠাতে চান, তারা আমাদের জিমেলে আপনাদের ঘটনা পাঠাতে পারেন। আমাদের জিমেলটি হচ্ছে evfbhai@gmail.com, যেটা ডিসক্রিপশনেও দেওয়া আছে। সুন্দরভাবে গুছিয়ে লিখে পাঠিয়ে দিন, আমরা অবশ্যই সেটা শেয়ার করব, যদি সেটা রিয়েল হয়ে থাকে। কোনো কপি, কোনো ফেক স্টোরি শেয়ার করা হবে না। তো চলে যাচ্ছি 3 নম্বর পর্বের তৃতীয় ঘটনায়। আসসালামু আলাইকুম ফারহান ভাইয়া, আমার নাম মাহি। আমি আজকে একটা স্টোরি শেয়ার করতে যাচ্ছি, সেটা আমার আঙ্কেলের সাথে ঘটেছে। আমার আঙ্কেল একদিন রাত 12টায় এক কবরের সামনে দিয়ে যাচ্ছিল। তখনই সে অনুভব করে যে তার সাথে কেউ আছে। তারপর সে পিছনে তাকিয়ে দেখে কেউই নেই। তারপর সামনে তাকিয়ে দেখে যে তার সামনে একটা সাদা কাপড় মোড়ানো একটি মানুষ দাঁড়িয়ে আছে। তারপর ওই জিনিসটা আমার আঙ্কেলকে টেনে, কবরের সামনে একটি পুকুরও ছিল, ওই পুকুরে তাকে অনেকক্ষণ চুবিয়ে মারতে চেয়েছিল, কিন্তু সে কোনো মতে ওইখান থেকে উঠে একটা দৌড় দেয়। তারপর তার সাথে একটা হুজুরের দেখা হয়। তারপর আমার আঙ্কেল তাকে সব বলে। তারপর সেই হুজুর বলে, তুমি কি ওই জায়গায় কিছু ফেলেছিলে? তারপর আঙ্কেল বলে যে আমি থুতু ফেলেছিলাম। তুমি তার থাকার জায়গায় থুতু ফেলে তাকে রাগিয়ে দিয়েছো, তোমাকে সেই জিনটা মারতে চেয়েছিল। মূলত ওনার আঙ্কেল কবরের পাশ দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় উনি থুতু ফেলেছিল, কিন্তু সেই জায়গাটা ছিল একটি জিনের, মানে ওখানে একটা জিন থাকতো। তো এই জন্য আর কি তাকে মারতে চেয়েছিল, কিন্তু সে আল্লাহর রহমতে বেঁচে ফিরে আসে। তবে জিনদের ব্যাপারে একটা কথা কি, জিন কিন্তু মানুষকে অনেক ভয় পায়, কিন্তু বিষয়টা এখন বর্তমানে এমন হয়ে গেছে যে মানুষ জিনকে উল্টো ভয় পায়। তো যেসব জিন দেখে যে মানুষ তাকে দেখে ভয় পাচ্ছে, তাকে কিন্তু সে মারার চেষ্টা করে বা মেরে ফেলে বা ক্ষতি করে। তো চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম, আমার নাম শরীফ। কয়েকদিন ধরে ঘটে যাওয়া আমাদের বাসায় একটি ঘটনা আজকে আমি শেয়ার করতে চাচ্ছি। আজ থেকে 1 সপ্তাহ আগে আমাদের বাসার সামনে কে জানি পানি ফেলে চলে যায়, কিন্তু পানিটা ছিল অনেক ঠান্ডা। একদিন আমার ভাইয়া তার স্যারের কাছ থেকে পড়ে তাকে বিদায় দিতে যাচ্ছিল, সেই সময় তার রুম থেকে সবকিছু ওলটপালট হয়ে গেল। বিছানা, জাজিম, বালিশ সব মাটিতে ফালানো। এরকম অনেক দিন ধরেই চলে যাচ্ছে। তারপর আমাদের একটি পরিত্যক্ত রুম আছে, সেখানে আবহাওয়া হয়ে থাকে অনেক ঠান্ডা। একদিন আমার বোনকে কে জানি গলা টিপ দিল, এরকম একটা অনুভূতি হয় তার। আমরা সবাই অনেক ভয় পাই। 2 দিন আগের কথা, রাতের বেলা অনেক শব্দ শুরু হয়, কেউ যেন দরজাটা ভাঙতেছে। সেই সময় আমি, আমার ভাই আর আমার বাবা উঠে সেই রুমে যাই। তারপর দেখতে পাই আমাদের ওই রুমে একটি স্টিলের আলমারি ছিল, তার মধ্যে থাকা আয়নাটি ভেঙে পড়ে যায়। তখন প্রায় রাত 3টা বাজে। সেই সময় আমরা রুম থেকে বাইর হওয়ার পর দরজাটি অনেক জোরে লেগে যায়। তখন আমরা মসজিদ থেকে ইমাম সাহেবকে নিয়ে আসলাম আমাদের বাসায়। সে বলল আমাদের এই জাজিমের মধ্যে তাদের অনেক মূল্যবান একটি জিনিস আছে। তখন হুজুরকে জিজ্ঞাসা করে তাদেরকে মানে কাদের জিনিস? তখন হুজুর বলে জিনদের। তারপর আমরা ওই জাজিমটি ফালাই দিলাম। সে সময় আমাদের বাসার উপরের তলার একটি ছেলে আসে আর বলে তাকে নাকি আমরা ডাক দিয়েছি, কিন্তু আমরা তো কেউ বাসা থেকে বেরই হইনি। আজও মাঝে মধ্যে সেই ঘটনাটি প্রতিনিয়ত চলে আসছে। তারপর থেকে আমরা ওই রুমটি বন্ধ করে দেই। একজন কবিরাজকে আনার পর জানা যায় সেই রুমে একটি খারাপ জিন থাকে। ভয়ঙ্কর একটি ঘটনা। ধরুন যে আপনি আপনার বাসায় আছেন, কিন্তু আপনার বাসায় এমন একটা রুম আছে যেখানে এইসব ঘটনা ঘটে, তারপর আপনাকে ওই বাসায় থাকতে হচ্ছে, তখন কেমন লাগতে পারে? তো যাই হোক, আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। ভাই, আমার নাম ইশতিয়াক আহমেদ ইভান। ঘটনাটি আজ থেকে প্রায় 5 বছর আগের। তো রাত তখন প্রায় 10টা পেরিয়ে। আমার আম্মুর অনেক ঠান্ডা জ্বর ছিল। আমাদের ঘর থেকে টয়লেটটা অনেকখানি দূরে। আমার একটা ছোট ভাই আছে, তার তখন টয়লেট পায়। আমি তখন অনেকটা ছোট ছিলাম, 7 থেকে 8 বছর তখন আমার বয়স ছিল। আমার আম্মুর কোনোভাবে আমার ছোট ভাইকে ওই সময় টয়লেটে নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তখন আম্মু আমাকে বলে যে বাবা, তুই তোর ছোট ভাইকে নিয়ে যা। আমি তখন বলি আম্মু, আমি পারবো না, আমার ভয় করছে। কিন্তু আমরা তখন থাকতাম গ্রামে। গ্রামের মানুষ সবসময় আগে আগে ঘুমিয়ে যায়, তাই আমাদের বাসার মানুষও সেই সময় ঘুমিয়ে গিয়েছিল। আব্বু সেদিন বাসায় ছিল না, তাই বাধ্য হয়েই আমাকে নিয়ে যেতে হয়। আমাদের টয়লেটের সামনেই ছিল একটি পুকুর, যেটা একসময় পরিষ্কার ছিল, কিন্তু এখন পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। ওই পুকুরের পরে ছিল একটি বড় চক অথবা ক্ষেত, তার মাঝখানে ছিল আরেকটি পুকুর। সবাই ওইটাকে দুপুর টাইম এবং রাতের টাইমে খারাপ বলে জানতো। আর আমাদের টয়লেটের বাম দিকে ছিল একটি তেঁতুল গাছ। আমি তখন হঠাৎ করে দেখতে পাই কেউ যেন একটি কালো ছায়ার মতো মাটিতে পা না ফেলে ওই খারাপ পুকুরটার ভিতরে ঢুকে যায়। তখন আমি সেটাকে আমার চোখের ভুল ভেবেছিলাম, কিন্তু তখন মনের ভিতর একটা অদ্ভুত ভয় কাজ করতেছিল। হঠাৎ করে আমার চোখ উঠে যায় উপরের দিকে। আমি দেখতে পাই যে আমার উপরে কে যেন হাত পা ফেলে বড় বড় চোখ করে আমার উপর দিয়ে উড়ে যাচ্ছে। তখন আমি বুঝতে পারলাম না আসলে সেটা কি। তারপর আমি আমার ছোট ভাইকে বলতে থাকি, তাড়াতাড়ি বের হও। ওই ক্ষেত দিয়ে সোজা হাঁটলে প্রায় অনেকখানি দূরে একটা কবরস্থান রয়েছে, যার ডাক নাম মরা ভিটা। তখন সেখান থেকে অনেক কুকুর ও শেয়ালের ডাক আসতে থাকে। আমি আমার ছোট ভাইকে বলি, তাড়াতাড়ি বের হও। সে তাড়াতাড়ি বের হওয়ার সাথে সাথে আমি ও আমার ছোট ভাই অনেক জোরে দৌড় দিয়ে বাড়ি চলে যাই। সেদিন রাতে আমরা আম্মুকে আর কিছু বলিনি। তারপরের দিন সকালবেলা সব বলার পর কেউ আমাদের কথা বিশ্বাস করলো না, কিন্তু আমার একজন নানি ছিল যিনি আমার কথা বিশ্বাস করেন। তারপর উনি আমার আম্মুকে বলেন যাতে আর একা ওখানে আমাদের যেতে না দেন। তারপর চলে যায় অনেক দিন। মাঝে মাঝে আমি আমার চারপাশে এক অদ্ভুত গরম হাওয়া অনুভব করতাম। তখন ছোট ছিলাম বলে এসব বুঝতাম না। তার কয়দিন পর আমার কি যেন হয়। আমার আম্মু যখন গোসলখানায় গিয়ে কাপড় ধুতেন, তখন আমি ঘরে একা বসে থাকতাম। আমার 2 মামাতো যমজ বোন ছিল, তাদের গলার আওয়াজে কে যেন আমাকে অনবরত ডাকতে থাকে। তখন আমি ভয়ে কান্না করতে থাকি।
এমন করে কেটে যায় আরও কিছুদিন। এই ঘটনা প্রায় আমার সাথে হয়ে যাচ্ছিল। তারপর আমার আম্মু আমার নানিকে এই কথা বলেন। তখন আমার নানি আমার আম্মুর ওপর রাগান্বিত হয়ে যায়। তিনি বলেন এই কথা তিনি আগে বলেননি কেন তাকে। তারপর আমার নানি তার বাসা থেকে আমাদের বাসায় আসেন। তারপর নিম গাছের পাতা দিয়ে দেন আমাদের ঘরে এবং সারাদিন ইয়াসিন সূরা পড়তে থাকে। কিন্তু এর মধ্যেই আমার শরীরে বের হয় এক অদ্ভুত গোটা, যেটা পুরো অসহ্যকর যন্ত্রণার মতো। কিন্তু অনেক ওষুধ অনেক কিছু করেও এটা কমছিল না। তারপর আমার নানি এক সপ্তাহ থাকার পর এবং নানা রকম সূরা ও দুরুদ পাঠ করার পর এগুলো আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু ওইগুলোর দাগ এখনও আমার বয়ে বেড়াতে হচ্ছে। তখন যদি আমার নানি না আসতেন তাহলে হয়তো আমি আপনাদের এই ঘটনাটি আজ পাঠাতে পারতাম না। এখন আলহামদুলিল্লাহ আমার সাথে এমন কিছু হয় নাই। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনার জন্য দোয়া রইল ইশতিয়াক ইভান ভাই। দোয়া করি যেন আপনি সুস্থ থাকেন। এই ঘটনা পরে যেটা বুঝলাম, হয়তো সেদিন রাতে আপনার গায়ে কোনো জিনের বাতাস লেগেছে বা কোনো খারাপ জিনের নজর পড়েছিল, যার জন্য আপনার পরবর্তী সময় এরকম প্রবলেম হয়। তো চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনায়। তো এই ঘটনাটি যে পাঠিয়েছে তার নাম হচ্ছে ফয়সাল। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। আসলে ভাই আমিও আপনার মতো প্যারানর্মাল কোনো কিছুই কখনো ফেস করি নাই, তবে এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি। তাছাড়াও অনেকের কাছে অনেক সত্য ঘটনা শুনেছি। তার মধ্যে একটি কাহিনী এরকম যে আমাদের গ্রামের বাড়িতে নাকি একটা পুকুর আছে। ওই পুকুর নিয়ে অনেক কাহিনী। বলা বাহুল্য ওই পুকুরটার চারিদিকে দেয়াল দিয়ে বাউন্ডারি দেওয়া। তা ওই পুকুরটার পাশেই নাকি এক লোক তার স্ত্রী ও 2 কন্যা নিয়ে থাকতো। একদিন তারা সবাই মিলে এক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, আর তার 2 মেয়ে বাইরে খেলাধুলা করতেছিল। হঠাৎ করে তারা দেখে তার 2 মেয়ের একজনও ওইখানে নাই। পরে সারাদিন খোঁজাখুঁজির পর তারা যখন আশা প্রায় ছেড়ে দিয়েছিল, তখন হুট করেই একজন খবর দেয় তাদের মেয়েদের লাশ নাকি পুকুরে ভেসে উঠেছে। এখন কথা হলো, বাউন্ডারি দেওয়া পুকুরে তারা গেলই বা কিভাবে, বা তাদের সাথে আসলে কিভাবে হয়েছিল ঘটনাটি। এখন এখানে 2টা জিনিস হতে পারে ভাই। নর্মালি হয়েছে কোনোটা দুর্ঘটনা, যেরকম যে হ্যাঁ কোনো না কোনোভাবে বাউন্ডারিটা ক্রস করে পুকুরের পানিতে পড়ে গিয়েছিল, বা কোনো জিন, খারাপ কোনো জিন তাদেরকে পুকুরের পানিতে নিয়ে ফেলে দিয়েছিল। তো চলে যাচ্ছে আমাদের আজকের পর্বের পরবর্তী ঘটনায়। তো পরবর্তী ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে রুমিকা ইসলাম। তিনি ঢাকা থেকে ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে। আমি যে ঘটনাটা বলবো সেটা শুনেছি আমার দাদার থেকে। ঘটনাটা ছিল আমার বড় আব্বু, মানে হচ্ছে আমার বড় কাকা, তার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি 1974 সালের। তখন আমার বড় আব্বুর বয়স ছিল 6 মাস। আমার দাদা কবিরাজের বিষয়ে অনেক কিছু জানত। আমার দাদার উছিলায় অনেকে ভালোও হয়েছে। স্বপ্নে একটা তাবিজ পেয়েছিল। তারপর ঘটনাটি শুরু হয় আমার বড় আব্বুর জ্বর দিয়ে। মানে হঠাৎ করে আমার বড় আব্বুর অনেক জ্বর হয়। তারপর দাদা সেই স্বপ্নে যে তাবিজ পেয়েছিল সেটা আমার দাদিকে দিয়ে বলে তাবিজটি ধুয়ে বড় আব্বুকে পানি খাইয়ে দিতে। তারপর দাদি ওই তাবিজটি ধুয়ে আমার বড় আব্বাকে পানি খেতে দেয়। তারপর ওই তাবিজটি গলায় বেঁধে দেয়। তারপর আমার বড় আব্বু ভালো হয়ে যায়। তারপরের দিন দাদি তার বাবার বাড়ি যায়। যাওয়ার পরে সে ধান ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছিল। দাদি বড় আব্বুকে কোলে নিয়ে যাচ্ছিল। যাওয়ার পর হঠাৎ করে কে জানে আমার বড় আব্বুকে থাবা মারতে নাই। দাদি শক্ত করে আমার বড় আব্বুকে ধরেছিল, তাই আর কিছু করতে পারে নাই। সেদিন রাতে দাদার স্বপ্নে দেখে দাদাকে বলছে, তোর ভাগ্য ভালো, তোর ছেলেকে আমরা নিতে পারিনি, না হলে দেখতি কি করতাম। আরো বলে, তুই যদি তোর পরিবারকে চাস তাহলে কবিরাজগিরি ছেড়ে দে। তারপর থেকে আর আমার দাদা কবিরাজি করেনি। তো ঘটনাটা এই পর্যন্ত ছিল। তারপর রুমিকা আপু আরো বলেছে আমার কাছে আরো ঘটনা আছে আমার দাদাকে নিয়ে, যদি আপনাদের ভালো লাগে তাহলে পাঠাবো। হ্যাঁ, আমি বলবো অবশ্যই আপু আপনি ঘটনা পাঠান, তবে চেষ্টা করবেন আর একটু গুছিয়ে লেখার জন্য। তবে যে ঘটনাটি পাঠিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু। আশা করি আপনাদের আজকের পর্বটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন। এবং তার পাশাপাশি কেউ যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের জিমেলে ঘটনা পাঠিয়ে দিতে পারেন। জিমেলটি হচ্ছে evfbhai@gmail.com এবং ডিসক্রিপশনেও জিমেলটি দেওয়া আছে। যদি ঘটনা পাঠাতে চান তাহলে অবশ্যই ডিটেলস সহকারে সুন্দরভাবে গুছিয়ে পাঠাতে পারেন। তো আমি এতক্ষণ ছিলাম ফারহান আপনাদের সাথে। জিনের রাজত্ব পর্ব 3 কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি হয়তো ঠিকঠাক মতো স্টোরি টেলিং করতে পারি না,
এর আগেও কখনো করিনি। হ্যাঁ, এরকম ঘটনা আমার পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে এবং বলতেও ভালো লাগে, কিন্তু হয়তো গুছিয়ে বলতে পারি না, সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমি ফারহান এতক্ষণ ছিলাম আপনাদের সাথে, শুনছিলেন ইবিএফ ভাই লাইভ জিনের রাজত্ব পর্ব 3। পর্ব 4 আসবে কিনা সেটা আপনাদের উপর ডিপেন্ড করে, আপনারা কমেন্টে সেটা বলুন এবং তার সাথে অবশ্যই ঘটনা তো পাঠাতেই হবে। ঘটনা না থাকলে তো আর আমরা পর্ব বের করতে পারবো না, তাই না? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।